আচ্ছা আমরা তাহলে এলিমিনেশন যে মানে রিঅ্যাকশন পড়ছিলাম আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা কিছু পার্টিকুলার কিছু এক্সাম্পল আমরা দেখব। আচ্ছা, প্রথমেই যে এক্সাম্পলটার মধ্যে আমরা আসি, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। সেই প্রবলেমটা হচ্ছে আমরা ডিহাইড্রোব্রোমিনেশন পড়েছি, মানে -HBr পড়েছি, আর ডিব্রোমিনেশন পড়েছি মানে -Br2 পড়েছি। আবারও বলছি, আমরা বিটা এলিমিনেশনের আন্ডারে এই রকমই দুটো এক্সাম্পল পড়েছি। একটা হচ্ছে মাইনাস হাইড্রোজেন ব্রোমাইড, সেই রিঅ্যাকশনটাকে আমরা বলবো ডিহাইড্রোব্রোমিনেশন। আর যদি Br2 বেরিয়ে যাচ্ছিল তখন আমরা সেই রিঅ্যাকশনটার পার্টিকুলার নাম দিয়েছিলাম ডিব্রোমিনেশন। তাহলে ডিহাইড্রোব্রোমিনেশন মানে যেটা 1 নম্বর এক্সাম্পল আর 2 নম্বর এক্সাম্পল। 1 নম্বর এক্সাম্পলে বেসিক্যালি আমরা বেস দিয়েছিলাম, সে ফর সোডিয়াম ইথোক্সাইড মেন দিয়েছিলাম বেস। 2 নম্বর এক্সাম্পলে আমরা সোডিয়াম আয়োডাইড ব্যবহার করেছিলাম আর জিঙ্ক মিথানল ব্যবহার করেছিলাম। এরকম পার্টিকুলার ফিক্সড আমাদের বেস ছিল। আমরা এখন একটা পার্টিকুলার টাইপ অফ এক্সাম্পল পড়ব যেখানে আমরা পিরিডিন ব্যবহার করব। সে কি করতে পারে না, পিরিডিন যেমন একাধারে ডিহাইড্রোব্রোমিনেশন করতে পারে, পিরিডিন তেমন ডিব্রোমিনেশন করতে পারে। মানে এই দুটো ধরনের রিঅ্যাকশনের জন্য আমরা দুটো টাইপ অফ রিয়েজেন্ট দেখেছিলাম। আজকে আমরা একটা এক্সাম্পল পড়ব যে এক্সাম্পলে পিরিডিন ব্যবহার করব। ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ বেস, ইট ক্যান গো ফর ডিহাইড্রোব্রোমিনেশন অ্যান্ড ইট ক্যান অলসো গো ফর ডিব্রোমিনেশন। মানে এ পাশাপাশি বিটা পজিশন থেকে ডিব্রোমিনেশনও করতে পারে, সেই এক্সাম্পল আমরা পড়ব। কিরকম জিনিসটা না, আমাদের যদি এরকমই একটা সাবস্ট্রেট হয় 1,2-ডাইফিনাইল 1,2-ডাইব্রোমোইথেন, এইরকম একটা মলিকুল 1,2-ডাইফিনাইল 1,2-ডাইব্রোমোইথেন, এই মলিকুলটাকে আমরা পিরিডিন দিয়ে ট্রিট করব, কি হবে? তাহলে এই মলিকুলেও দুটো কাইরাল সেন্টার আছে এবং এই মলিকুলটা সিমেট্রিক্যাল। তাহলে এর একটা ভ্যারাইটি হবে ইনঅ্যাক্টিভ ভ্যারাইটি বা মেসো আইসোমার, which we can also say erythro isomer. So this is the erythro isomer. এটা মেসো কম্পাউন্ড, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ভ্যারাইটি। একে পিরিডিন দিয়ে ট্রিট করলে কি হবে? তাহলে কি হবে সেইটা বুঝতে গেলে আমাদের দুটো ট্রানজিশন স্টেট ড্র করতে হবে। ডিব্রোমিনেশনের ট্রানজিশন স্টেট ড্র করতে হবে, ডিহাইড্রোব্রোমিনেশনেরও ট্রানজিশন স্টেট ড্র করতে হবে। আবারও বলছি, ডিব্রোমিনেশনের ট্রানজিশন স্টেটও ড্র করতে হবে, ডিহাইড্রোব্রোমিনেশনেরও ট্রানজিশন স্টেট ড্র করতে হবে। তাহলে আমরা দুটো ড্র করি। প্রথমে এইটা হবে গিয়ে আমার এক্লিপসড আইসোমার, এই PH BrH, এই হয়ে গেল এক্লিপসড আইসোমার। এখান থেকে ডিব্রোমিনেশন যদি আমাকে করতে হয়, Br শুড বি অ্যান্টি, এটা এই আসবে, এটা এই গেলে এই PH এই H। তাহলে এই ট্রানজিশন স্টেটটা বা এই স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট আসবে ফর ডিব্রোমিনেশন। আর যদি ডিহাইড্রোব্রোমিনেশন করতে চাই তাহলে কি আসবে, এই হাইড্রোজেনটা এখানে গেল, Brটা এখানে গেল, PHটা এখানে এলো, আর এইটার ক্ষেত্রে কি আসবে, ব্যাক কার্বনের এই ব্রোমিনটা অ্যান্টি, এই PH এই H। এবারে দেখ পিরিডিন কিরকম করে ঘুরিয়ে ড্র করলাম। এই লোন পেয়ারটা এই বিয়ারে অ্যাটাক করলো, এটা এই গেল, এই বিয়ারটা বেরিয়ে গেল। তাহলে যে প্রোডাক্টটা আসবে কি, সেটা PHH
ডবল বন্ড H একটা ই অ্যালকিন আসবে, আর তাহলে এখানে কে বেরিয়ে গেল -Br2। আর যদি এখানে আমরা মাইনাস ডিহাইড্রোব্রোমিনেশন করতে চাই, এই এইচটাকে নেবে, এই অ্যাটাক করবে, এই বিআরটা বেরোবে, তো তখন কি প্রোডাক্ট আসবে? PHH, এই ডবল বন্ড, এই PH বিআর। এই দুটো পাথওয়ের মধ্যেই, এই পাথওয়ে দেখ PH কোথায় আছে না গজে আছে, ফলে এখানে কি হবে? PH গজ ইন্টারঅ্যাকশন, PH গজ ইন্টারঅ্যাকশনের জন্য এর ই অ্যাক্ট হবে হাই, এই রিঅ্যাকশনটার ই অ্যাক্ট উইল বি হাই, ফলে এই রিঅ্যাকশনটার অ্যাসোসিয়েটেড উইথ হাই এনার্জি ট্রানজিশন স্টেট, সো the rate will be slow for ডিহাইড্রোব্রোমিনেশনের রেটটা স্লো হবে, ডিহাইড্রোব্রোমিনেশনের রেটটা স্লো হবে, বা এই প্রোডাক্টটা হবে গিয়ে মাইনর প্রোডাক্ট। আর এইখানে দেখ PH অ্যান্টিতে আছে, ফলে এখানে কোনো PH গজ ইন্টারঅ্যাকশন নেই, ই অ্যাক্ট লো, ফলে এই রিঅ্যাকশনটা হবে ফাস্টার, এইটা হবে ফাস্টার, বা ই অ্যালকিন, এটাই হবে মেজর প্রোডাক্ট। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নে, একটা স্টিরিওআইসোমার দিয়ে দেখাচ্ছি, বাকিটা তোরা বাড়িতে করবি। তাহলে আমি একটা এরাইথ্রো বা মেসো ভ্যারাইটি বা ইনঅ্যাক্টিভ ভ্যারাইটি নিলাম। পিরিডিন এমন একটা রিয়েজেন্ট যে সাইমালটেনিয়াসলি ডিব্রোমিনেশন করতে পারে এবং ডিহাইড্রোব্রোমিনেশন করতে পারে, দুটোই কিন্তু বিটা এলিমিনেশন। ওই দুটো পসিবিলিটির মধ্যে কোন পসিবিলিটিটা বেটার হবে সেটা ডিপেন্ড করবে যে পাথওয়ের ই অ্যাক্ট বা অ্যাক্টিভেশন এনার্জি লো হবে, সেই পাথওয়েটাই প্রেফার করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউরিং ডিব্রোমিনেশন PH অ্যান্টিতে আছে, ফলে কোনো ইন্টারঅ্যাকশন নেই, ওই পাথওয়ের বা ডিব্রোমিনেশনের ট্রানজিশন স্টেটটাই লো অ্যাক্টিভেশন এনার্জির হবে, ওর রিঅ্যাক্ট কম হবে, ওই পাথওয়েটাই ফাস্টার হবে, ওই প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হবে। হোয়ারএজ যদি আমরা ডিহাইড্রোব্রোমিনেশন করাই, তখন PH গজ ইন্টারঅ্যাকশন হবে, এনার্জিটা হাই হবে, ট্রানজিশন স্টেট উইল বি অ্যাসোসিয়েটেড উইথ হাই অ্যাক্টিভেশন এনার্জি, ওই পাথওয়েটা স্লো হবে, ওই পাথওয়ে দিয়ে যে প্রোডাক্টটা হবে সেটা হবে মাইনর প্রোডাক্ট। আমরা যদি ঠিক উল্টো স্টিরিওআইসোমারটা নিতাম, যদি থ্রিওটা নিতাম যে কিনা অ্যাক্টিভ ভ্যারাইটি, ঠিক উল্টোটা হতো, করে দেখবি। তাহলে এখানে এরাইথ্রোর ক্ষেত্রে ব্রোমিনেশনটা মেজর রিঅ্যাকশন হবে, কিন্তু থ্রিওটার ক্ষেত্রে ডিহাইড্রোব্রোমিনেশনটা মেজর প্রোডাক্ট হবে। সেটা তোরা করলেই দেখতে পাবি, একদম একই রকমই জিনিস, আমি আর ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। হলো, বেশ, এইটা একটা প্রবলেম আমরা কমপ্লিট করলাম। এরপরে একটা প্রবলেম দেখ, আমরা যেমন U1CB রিঅ্যাকশনের एग्जांपल পড়েছিলাম, আরো একটা U1CB রিঅ্যাকশনের एग्जांपल দেখ, যে এরকম একটা মলিকুল আছে, যে এরকম একটা মলিকুল Cl ডবল বন্ড HCl, এরকম একটা মলিকুল আছে। এই মলিকুলটাকে বেস দিয়ে ট্রিট করলে ClC ট্রিপল বন্ড CCl হয়, এই মলিকুলটা পাওয়া যায়। এই মলিকুলটাকে বেস দিয়ে ট্রিট করলে এরকম একটা মলিকুল পাওয়া যায়। কি কোশ্চেন করে না, কোশ্চেন করে এই রিঅ্যাকশনটার মেকানিজম কি হবে এবং সেই মেকানিজমের সপক্ষে কি প্রমাণ দিতে পারো, হোয়াট ইজ দ্য এভিডেন্স অফ দ্য প্রপোজড মেকানিজম। এইটা তুলে দিয়ে কোশ্চেন করবে যে প্রপার মেকানিজম অফ দিস রিঅ্যাকশন উইথ প্রপার এভিডেন্স, কি এর সপক্ষে প্রমাণ দিতে পারো না। এই রিঅ্যাকশনের এরকম করে হবে OH মাইনাস, এই Hটাকে প্রথমে খেয়ে নিলে কি হবে C ডবল বন্ড CCl, এই এক
একটা মাইনাস চার্জ হয় তৈরি, যে মাইনাস চার্জটা অ্যাটাক করলো সিএলটা এরকম করে বেরিয়ে গেল, তাহলে সি ট্রিপল বন্ড সিসিএল এই হয়ে গেল। সো রিঅ্যাকশন গোজ ভায়া দ্য ফর্মেশন অফ কার্বanion or the reaction mechanism is called U1Cb। তাহলে এই রিঅ্যাকশনটা যে U1Cb দিয়ে যাচ্ছে তার কি প্রমাণ না, NaOH এর বদলে instead of NaOH if we change the reagent to NaOD, যদি NaOD তে কনভার্ট করি তাহলে কি হবে, ClCl এই CCHCl তখন OD মাইনাস H টাকে খেয়ে নেয়, ClCCl এই ডবল বন্ড CCl মাইনাস প্লাস কি হবে DOH। এবারে এইটা অ্যাসিড বেস রিঅ্যাকশন, অ্যাসিড বেস রিঅ্যাকশনে কি হয়, রিভার্সিবল হয়। তাহলে এই কার্বনায়নটা যখন তৈরি হলো ও একটা পাথওয়েতে এরকমই ডাইরেক্ট প্রোডাক্ট তৈরি করতে পারে এই প্রোডাক্ট, কিন্তু এই রিভার্সিবল ওয়েতে এই যে যেটা তৈরি হলো ওখান থেকে আবার প্রোটন খেতে পারে। প্রোটন যখন খেতে পারে সাইমালটেনিয়াসলি ও কিন্তু এখান থেকে ডি প্লাসও খেতে পারে, তাহলে কি হবে, ClCl সি ডবল বন্ড সি এই DCl এরকম একটা এক্সচেঞ্জ রিঅ্যাকশন হবে। এবারে এখান থেকে আবার OD মাইনাস এই ডিটাকে খেয়ে নেবে, ClCl ডবল বন্ড CCl মাইনাস অ্যাটাক করবে Cl বেরোবে, সেম প্রোডাক্ট। কিন্তু মাঝখান থেকে দেখ এই জিনিসটা যদি আমার রিভার্সিবল হয়, আমরা যে কমেন্টটা করেছিলাম যদি সেই কমেন্টটা করি যে এই রিঅ্যাকশনটা শুরু করার পরে যদি আমরা অ্যালিকোট অ্যানালিসিস করি, অ্যালিকোট অ্যানালিসিস মানে রিঅ্যাকশন থেকে একটু অল্প একটু স্যাম্পল তুলে নিয়ে তাকে যদি আমরা অ্যানালিসিস করি কি দেখতে পাবো না, যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলের মধ্যে ইনকর্পোরেশন অফ ডয়টোরিয়ামের ইনকর্পোরেশন আমরা দেখতে পাবো। উই উইল অবজার্ভ দ্য ইনকর্পোরেশন অফ ডয়টোরিয়াম। এই ডি কে আমরা এইখানে মানে অ্যালিকোট তুলে কি আমরা দেখতে পাবো না, শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্টের মধ্যে অল্প পরিমাণে ডয়টোরিয়ামের ইনকর্পোরেশন হয়েছে। এখানে কিন্তু প্রোডাক্টের মধ্যে ডয়টোরিয়াম থাকবে না, মানে সেটা সম্ভব নয়। তাহলে সেইটা কি প্রমাণ করেছে না, কি করে ডয়টোরিয়াম এখানে আসতে পারে, নিশ্চয়ই কার্বনায়ন তৈরি হয়েছিল। কার্বনায়ন যদি তৈরি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই এখানে ডি ঢুকতে পারে না। সেটাই প্রমাণ করছে রিঅ্যাকশনের মেকানিজমটা হচ্ছে E1Cb। এই রিঅ্যাকশনের মেকানিজমটা হচ্ছে E1Cb। বেশ, এই একটা एग्जांपल গেল। আমরা কয়েকটা ডিসক্রিট একদম ইন্ডিভিজুয়াল প্রবলেম আজকে একটু ডিসকাশন করছি। এরপরে দেখ একটা খুব সুন্দর কোশ্চেন হয় এই চ্যাপ্টারে। এরকম একটা কোশ্চেন করতে পারে যে এরাইথ্রো 1,2-diphenyl প্রোপানল, 1,2-diphenyl প্রোপানল এই মলিকুলটাকে কনভার্ট করো এই মলিকুলে PHCH3 ডবল বন্ড PHH, আবার কনভার্ট করো এরকম PHCH3 ডবল বন্ড HH, মানে এই একটা অ্যালকিনের E এবং Z আইসোমার, এটা হচ্ছে Z আইসোমার, এটা হচ্ছে E আইসোমার। এই মলিকুলের কি নাম, 1,2-diphenyl প্রোপিন, 1,2-diphenyl প্রোপিন, 1,2-diphenyl প্রোপিন তার E এবং Z আইসোমারে কনভার্ট করতে বলছে। তার মানেটা কি, এই মলিকুলটাকে কিভাবে এই পার্টিকুলার স্টিরিওআইসোমারে কনভার্ট করবে, আবার এই মলিকুলটাকে কিভাবে এই পার্টিকুলার স্টিরিওআইসোমারে কনভার্ট করবে, এরকম কোশ্চেন চাই। তাহলে আমাকে কি করতে হবে
রিঅ্যাকট্যান্টটাকে আগে আমরা লিখি। প্রোপানল মানে এই 3 কার্বন OH 1 2 3, 1 2 ডাইফিনাইল মানে 1 2 ডাইফিনাইল, এখানে H এই H এই CH3, এই আমার মলিকুলটা হলো। এর কি আইসোমার না ইরাইথ্রো আইসোমার। তাহলে আমরা স্ট্রাকচারটাকে ড্র করি, OH H CH3 H H। তাহলে এই মলিকুলটাকে এতে কনভার্ট করতে হবে, এতে কনভার্ট মানে কি রিঅ্যাকশনে এই মলিকুলটা এই স্টিরিওআইসোমারে কনভার্ট হবে, আবার কোন রিঅ্যাকশনে এই মলিকুলটা এই স্টিরিওআইসোমারে কনভার্ট হবে। তাহলে দেখ যদি এটাকে বিশ্লেষণ করি যে এখান থেকে এই OH আর H যদি বেরিয়ে যায়, কোনো কিছু স্টিরিওকেমিস্ট্রি না জেনে OH H যদি বেরিয়ে যায়, তবে এই মলিকুলে কনভার্ট হবে। এখান থেকে OH এখান থেকে H বেরিয়ে গেলে এই মলিকুলটা আসবে, কোনো স্টিরিওকেমিস্ট্রি ড্র করছি না। এবারে প্রশ্ন হচ্ছে এই OH এবং H কি ম্যানারে বেরোবে, সিন ম্যানারে বেরোবে না অ্যান্টি ম্যানারে বেরোবে, সেইটার উপরে ডিপেন্ড করবে যে প্রোডাক্টের স্টিরিওকেমিস্ট্রি কি হবে। আমরা একটু বুঝে নেই। এই মলিকুলটাকে আমরা প্রথমে নিউম্যানে মনে করে ড্র করি, এই PH এই CH3 এই H, PH PH এক্লিপসড, OH এই H, এইটা আছে। এবারে এরকম করে একটু চিন্তা করি, দেখ প্রথমে এরকম করে একটু ভাবি, এই H এখানে নিয়ে এলাম, PH এখানে, মিথাইল এখানে, ব্যাক কার্বনের OH টা এখানে নিয়ে এলে, PH টা এখানে, H এখানে। এই অবস্থাতে HOH যদি বেরিয়ে যায় তাহলে আমরা এই প্রোডাক্ট পেতে পারি। এই অবস্থাতে যদি HOH, তার মানে এইভাবে যদি বেরোয়, কি ম্যানারে বেরোচ্ছে না সিন ম্যানারে বেরোচ্ছে। খুব কঠিন কিন্তু ঠান্ডা মাথায় দেয়। কি বলেছি, এই মলিকুলটাকে কিভাবে এই মলিকুলে কনভার্ট করতে পারি, আর এই মলিকুলটাকে কিভাবে এই মলিকুলে কনভার্ট করতে পারি। তাহলে বেসিক্যালি কি জানাচ্ছে না HOH কে আমাকে এলিমিনেট করতে হবে। কি ম্যানারে করলে, সিন ম্যানারে করলে কি প্রোডাক্ট হবে আর অ্যান্টি ম্যানারে করলে কি প্রোডাক্ট হবে সেটা আগে আমরা দেখে নিচ্ছি। তাহলে এই OH ব্যাক কার্বনের, ফ্রন্ট কার্বনের H, একে প্রথমে এক্লিপস করলাম, মানে এইভাবে নিয়ে এলে এটা সিন ম্যানারে বেরোবে, তখন এই প্রোডাক্টটা আসবে। এই প্রোডাক্টটা মানে কি প্রোডাক্ট, এটা অ্যালকিন। আবার দেখ যদি এটাকে অ্যান্টিতে সাজাই, তাহলে এই H এই PH এই CH3, ব্যাক কার্বনের OH এখানে, PH এখানে, H এখানে, তখন এটা অ্যান্টি ম্যানারে এখন যদি বেরোয় তখন এই প্রোডাক্টটা আসছে, তখন এটা হচ্ছে আমার জেড অ্যালকিন। তাহলে HOH সিন ম্যানারে বেরোলে অ্যালকিন, HOH এটা অ্যান্টিতে আছে, অ্যান্টি ম্যানারে বেরোলে আমরা পাবো জেড অ্যালকিন। তাহলে আমাকে এবারে বিচার করতে হবে H আর OH কে কিভাবে আমি সিন ম্যানারে বের করতে পারি। সহজতম উপায়, তাকে অ্যালকোহলটাকে আমি জ্যানথেটে কনভার্ট করব। তাহলে একের দাগে KOH CH2, দুয়ের দাগে MEI, কি হবে আমি যদি দেই এই PH CH3H, ব্যাক কার্বনে OC ডবল বন্ড S SMe, এখানে H এই PH, একে হিট করলে কি হবে, পাইরোলিসিস অফ জ্যানথেট, পুরোগুলো কিন্তু লিখবি, পাইরোলিসিস অফ জ্যানথেট। তার স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট কি না সিন এলিমিনেশন করলে এইভাবে এরা সিন ম্যানারে এই দুটো বেরিয়ে যাবে, উইল অবটেন অ্যালকিন। কি মজার রিঅ্যাকশন, দেখ আমরা কি পাবো অ্যালকিন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে
HOH কে সিন ম্যানারে বের করার মেথড কি? ইউ হ্যাভ টু কনভার্ট দ্য OH টু ইটস করেসপন্ডিং জ্যানথেট। এবারে আর যদি এটাকে অ্যান্টি ম্যানারে বের করতে চাই, কেউ কিন্তু ভাবিস না যে ডাইরেক্ট অ্যাসিড ক্যাটালাইজড কে তো ডিহাইড্রেশন করব, কারণ অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশনের ডাইরেক্ট কোনো স্টিরিওকেমিস্ট্রি নেই। এটাকে কি করব না, OH টাকে একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট করব উইদাউট চেঞ্জিং দ্য স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য কাইরাল সেন্টার। তখন এটাকে চিন্তা করা আমাদের জানা, আমরা যদি টসাইল ক্লোরাইড পিরিডিন দেই তখন কিন্তু OH টা HPHCH3 OH will be converted to OTS। এই আমাদের হয়ে গেল OH is converted to OTS, good living group tosylate। এবারে সোডিয়াম ইথোক্সাইড দেব প্লেন বেস, it will go for a E2 elimination। E2 করার স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট অ্যান্টি, এইটাকে খেয়ে নিল, এই অ্যাটাক করলো, OTS টা বেরিয়ে গেল, CH3PH HPH, এই প্রোডাক্টটা পেয়ে গেলাম। কি প্রোডাক্ট না, জেড অ্যালকিন। এই দেখ আমরা পেয়ে গেলাম জেড অ্যালকিন। HOA সব লিখবি, E2 অ্যান্টি এলিমিনেশন করলে আমরা কি 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 পাচ্ছি না, আমাদের জেড অ্যালকিন আমরা পেয়ে গেলাম। সরি, হ্যাঁ, জেড অ্যালকিন। খুব ইন্টারেস্টিং প্রবলেম, মাথা খাটা, কি হচ্ছে ভালো করে পর বুঝতে পারবি। ঠিক যে প্রবলেমটা এক্ষুনি আমরা ডিসকাশন করলাম, এইটার উপরে বেস করে সিমিলার টাইপ অফ একটা প্রবলেম হয়। দেখ, এরকম একটা মলিকুল আছে, মলিকুলের স্ট্রাকচার হচ্ছে এটার এখানটাতে আছে OH, এখানটাতে আছে এই DH। কি বলে, এখান থেকে এই মলিকুলটা কিভাবে তৈরি করবে উইথ হাইড্রোজেন, আর এখান থেকে এই মলিকুলটা কিভাবে তৈরি করবে উইথ ডয়টোরিয়াম। তাহলে এরকম প্রবলেম আমরা আগের দিন পড়েছি, সেই কোপ আর হেম। ঠিক একই রকমই প্রবলেম, এইখানে ডবল বন্ড ফেলতে হবে, ফেলে একবার হাইড্রোজেন থাকবে, একবার ডয়টোরিয়াম থাকবে। তাহলে দেখ, এখানে ডবল বন্ড ফেলা মানে এই OH আর এখান থেকে হয় H বা D, যে কোনো একটাকে যদি আমরা এলিমিনেট করি তবেই আমরা এখানে ডবল বন্ড পাবো। তার মানে আমাকে বেসিক্যালি বিটা এলিমিনেশন করতে হবে। এখন যদি হাইড্রোজেন থাকে তাহলে কে বেরোচ্ছে, -OH আর -D। ভালো করে দেখ, যদি এখানে হাইড্রোজেন থাকে তাহলে এখান থেকে বেরোবে OH, এখান থেকে বেরোবে D, তারা একই দিকে আছে, সো সিন এলিমিনেশন করতে হবে। আগের কথা আগে, উই হ্যাভ টু আন্ডারগো আ সিন এলিমিনেশন। নিচেরটার ক্ষেত্রে দেখ, ডয়টোরিয়াম আছে, তাহলে OH বেরিয়েছে, আর কে বেরিয়েছে H। ওরা অ্যান্টি ম্যানারে বেরোতে পারে, তবেই D থাকবে, অ্যান্টি ম্যানারে বের করতে হবে। তাহলে একই রকমই অ্যান্টি ম্যানারের জন্য প্রথমে দেবো টসাইল ক্লোরাইড পিরিডিন, তাহলে এটা হবে OTS, এই D, এই H। এবারে দেবো ইথক্সাইড, এই অ্যাটাক করলো, এই গেল, এই বেরিয়ে গেল। E2 রিঅ্যাকশন অ্যান্টি এলিমিনেশন হতে বাধ্য, আর কিছু হওয়ার নেই। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো, এই এখানে D থেকে গেল। আর সিন এলিমিনেশন করতে গেলে কি আমাকে করতে হবে, একের দাগে দেবো KOH CH2, দুয়ের দাগে দেবো MeI। This molecule has to be converted to its xanthate, SMe, এই D, এই H। এবারে কি করব, হিট, এই D কে নিল, অ্যাটাক করলো, এই বেরিয়ে গেল। তাহলে কি আমরা পেলাম না, পাইরোলিসিস অফ xanthate।
এটাকে অতি অবশ্যই কি বলবি, সিন এলিমিনেশন। তাহলে ডি বেরিয়ে গেল, এই দেখ আগের প্রবলেম এই প্রবলেম মোরলেস সেম, একদম প্রায় একই রকমই, খুব একটা কিছু কিন্তু এদের মধ্যে পার্থক্য নেই, এইটা আমরা বলছি। বেশ, এরপরে আরেকটা এক্সাম্পল দেখ, আমরা আজকে যেটা পড়ব, যে আমরা আলফা এলিমিনেশন পড়েছিলাম, আলফা এলিমিনেশন পড়েছিলাম, কোন সিস্টেমে পড়েছিলাম, এইরকম CH3 CH2 CH2 CD2Cl একে সেই PHNA হাইলি স্ট্রং বেস দিয়ে ট্রিট করলে কি হয়েছিল, আলফা এলিমিনেশন, 50% ডয়টেরিয়াম উইল বি লস্ট। আরেক ধরনের সিস্টেম দেখ, এরকম যদি থাকে Ar1 Ar2 C ডবল বন্ড C H Br, এই ধরনের একটা মলিকুল, এটা মনে কর Ar1 Ar2, এই ধরনের মলিকুলে যদি স্ট্রং বেস দেই লাইক সোডামাইড, কি হয়, NH2 মাইনাস H টাকে প্রথমে খেয়ে নেয়, Ar1 Ar2 ডবল বন্ড CBr, এখানে একটা মাইনাস, এবারে কি হয়, এই মাইনাসটা এখানে অ্যাটাক করলো, এই ব্রোমিনের অ্যান্টি যে গ্রুপটা আছে এই কার্বনের উপরে মাইগ্রেট করলো, এই ব্রোমিনটা বেরিয়ে গেল, কি পাবো, Ar2C ট্রিপল বন্ড C Ar1, দিস ইজ দ্য প্রোডাক্ট। তাহলে ছিল একটা অ্যালকিন, হয়ে গেল একটা অ্যালকাইন ভায়া মাইনাস HBr ডিহাইড্রোব্রোমিনেশন, কিন্তু চিন্তা কর হাইড্রোজেন আর ব্রোমিনটা একই কার্বনে অ্যাটাচড, দে আর অ্যাটাচড টু সেম কার্বন, একই কার্বনে অ্যাটাচড, সেখান থেকে বেরোচ্ছে, সেই জন্যই এই রিঅ্যাকশনটাকে বলা হয় আলফা এলিমিনেশন। মেন যে বক্তব্য এখানে, এইটা স্টার মার্ক দিয়ে লেখ, অ্যান্টি গ্রুপ অফ ব্রোমিন উইল মাইগ্রেট, এই কথাটাই হচ্ছে আসলে, যে ব্রোমিনে অ্যান্টি থাকবে সেই মাইগ্রেট করবে। একটা এক্সাম্পল যদি এরকমই নেই, সি ডবল বন্ড সি এইচ বিআর, এই কার্বনটা রেডিও লেভেল বলে এখানে একটা ONE প্যারামিথক্সি বেনজিন, এখানে হচ্ছে প্যারানাইট্রোবেনজিন, এরকম একটা মলিকুল নেওয়া হলো, এই কার্বনটা রেডিও লেভেল কার্বন স্টার মানে C স্টার মানে C14, দেওয়া হলো সোডামাইড NaNH2, কি হবে, C ডবল বন্ড C Br মাইনাস, এই কার্বনটা স্টার, এইটা প্যারামিথক্সি, এইটা প্যারানাইট্রো, এই প্যারানাইট্রো ফিনাইলটা এই মাইগ্রেট করলো, এই বিআরটা বেরিয়ে গেল, তাহলে কি পাচ্ছি, C ট্রিপল বন্ড C, এই কারণে রেডিও লেভেলটা নেওয়া হয়েছে, না হলে বোঝাই যেত না কে কোথায় মাইগ্রেট করলো, এদিকে এলো প্যারানাইট্রো, এই প্রোডাক্টটা পেলাম, মানে যে কার্বনটা রেডিও লেভেল ওখানেই গেল প্যারানাইট্রোটা, মানে অ্যান্টি টু দা ব্রোমিন গ্রুপটাই মাইগ্রেট করলো, মাইগ্রেটরি অ্যাপটিটিউড ম্যাটার করবে না, ব্রোমিনের অ্যান্টি গ্রুপটাই মাইগ্রেট করবে, এটাই অ্যানাদার কাইন্ড অফ আলফা এলিমিনেশন, বেশ, আমরা বেশ কিছু ছোট ছোট এক্সাম্পল আজকের ক্লাসে কভার করে নিচ্ছি, নিয়ে এই চ্যাপ্টারটা আজকেই আমরা শেষ করে দেব। এরপরে দেখ আমরা একটা জিনিসে আসবো, যে এই এলিমিনেশন রিঅ্যাকশনের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, অ্যাপ্লিকেশনটা কি। ধর আমাকে বললো এরকমই একটা রিঅ্যাকশন করতে হবে, এরকম একটা অ্যালকোহলকে অক্সিডাইজ করে CH ডবল বন্ড CH CO2H এ কনভার্ট করতে হবে,
এই ধরনের একটা রিঅ্যাকশন, এই অ্যালকোহলকে অক্সিডাইজড করে কার্বক্সিলিক অ্যাসিড। কি সমস্যা? অ্যালকোহলকে অক্সিডাইজড করতে গেলে যে অক্সিডাইজিং এজেন্ট দেই না কেন, সে পারম্যাঙ্গানেট হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে, সে কি করবে না ডবল বন্ডকেও অক্সিডাইজড করে দেবে। এই কথাটা একটু মুখস্থ করে নেই, কারণ অক্সিডেশন মানে যেখানে ইলেকট্রন রিচ সেন্টার আছে সেইখানটা ভেরি মাচ সাসেপ্টেবল টুয়ার্ডস অক্সিডেশন। মানে অক্সিডাইজিং এজেন্ট ইজ অলওয়েজ সিকিং ফর ইলেকট্রন। যেখানে ইলেকট্রন আছে সেই জায়গাটাতে, সেই জায়গাকে কে খুঁজে বেড়াচ্ছে না অক্সিডাইজিং এজেন্ট সবসময় সেই জায়গাটাকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে পাই বন্ড থাকা মানে পাই বন্ডের ইলেকট্রনগুলি লুজলি বাউন্ড বলে ও সহজে অক্সিডাইজড হয়ে যেতে চায়। ফলে অক্সিডাইজিং এজেন্ট দিলে পাই বন্ড অক্সিডাইজড হয়ে যাবে। পাই বন্ড অক্সিডাইজড হয়ে গিয়ে কি হবে সেই কথাটা বলা খুব মুশকিল, কেউ বলতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? ডবল বন্ডটাকে প্রোটেক্ট করতে হবে। একে বলা হয় প্রোটেকশন দেওয়া বা ব্লক করা। কিভাবে? উচ্চ মাধ্যমিকে পড়া ডবল বন্ডে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড আমরা যদি দেই তাহলে পাই বন্ডে ব্রোমিনের অ্যাডিশন বিক্রিয়া হয়। অ্যাডিশন অফ ব্রোমিন অ্যান্টি ম্যানারে, সেটা থার্ড সেমিস্টারে আমরা পড়বো। আপাতত এইটাই জেনে রাখ যে ডবল বন্ডে ব্রোমিন অ্যান্টি ম্যানারে অ্যাডিশন হয়। তাহলে এই বিয়ার ঢুকে গেল, পাই বন্ডটা থাকলো না। এবারে এইটাকে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড হিট, কি হবে না হিট দিলে অ্যালকোহল গ্রুপটা অক্সিডাইজড হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। অ্যালকোহল উইল বি অক্সিডাইজড টু কার্বক্সিলিক অ্যাসিড। এবারে জিঙ্ক মিথানল দিয়ে দে, কি করবে না ডিব্রোমিনেশন করে দেবে। জিঙ্ক কি করে অ্যান্টিম্যানারে ডিব্রোমিনেশন করে দেয়, বিআর কে বের করে নেবে, আবার ডবল বন্ডটা ফেরত চলে এলো। তাহলে দেখ বেসিক্যালি কি করলাম আমরা, এটাকে বলতে পারি ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন। আমরা এই কথাটা বলতে পারি যে আমরা এইভাবে ডবল বন্ডকে প্রোটেক্ট করলাম, অক্সিডেশন করলাম, আবার ডিপ্রোটেকশন করে ডবল বন্ডটাকে ফিরিয়ে নিয়ে চলে এলাম। এইটা একটা অ্যাপ্লিকেশন। 2 নম্বর একটা অ্যাপ্লিকেশন দেখ, আমাকে বললো সাইক্লোহেক্সিন থেকে সাইক্লোহেক্সাডাইন তৈরি করো। সাইক্লোহেক্সিন টু সাইক্লোহেক্সাডাইন কি করব? খুব সহজ, একই রকমই ব্রোমিন সিসিএল করতে দিলে কি হবে না ব্রোমিন অ্যান্টিম্যানারে অ্যাড হয়। এটা যদি অ্যাবাভ দা প্লেন হয়, এটা হবে বিলো দা প্লেন। তাহলে চিন্তা কর এখানে অন্য যে এইচটা সে থাকবে বিলো দা প্লেন, এখানে অন্য এইচটা থাকবে অ্যাবাভ দা প্লেন। এবারে এখানে কে আছে এইচ অ্যাবাভ দা প্লেনে, এইচ বিলো দা প্লেনে, একটা এইচ অ্যাবাভ একটা এইচ বিলো। এবারে সোডিয়াম ইথক্সাইড দেই, কি হবে না E2 রিঅ্যাকশন মাইনাস হাইড্রোজেন ব্রোমাইড, ডিহাইড্রোব্রোমিনেশন। E2 রিঅ্যাকশনের কি স্টিরিওকেমিস্ট্রি না অ্যান্টিম্যানারে হয়, হাইড্রোজেন আর ব্রোমিন অ্যান্টিম্যানারে বেরোবে। এখন দেখ এই ব্রোমিনের সাপেক্ষে এই বিটা হাইড্রোজেনটা কিন্তু অ্যান্টি নয়, ভালো করে বুঝে নে। এই ব্রোমিনের সাপেক্ষে এই হাইড্রোজেনটা সিন, ফলে এখানে এই এইচ কে এই ব্রোমিনটা বেরোবে না। কিন্তু এই ব্রোমিনের সাপেক্ষে এই যে বিলো দা প্লেনের এইচটা অ্যান্টি, ফলে বেস কি করলো এইচটাকে খেলো, এই অ্যাটাক করলো, এই পেয়ার বেরোলো। এই ব্রোমিনের সাপেক্ষে এই অ্যাবাভ দা প্লেন এই হাইড্রোজেনটা অ্যান্টি, অ্যাটাক করলো, এই ব্রোমিনটা বেরোলো। তাহলে দেখ দুপাশ থেকে দুটো হাইড্রোজেন ব্রোমাইড বেরিয়ে গেল, এই ডবল বন্ড এই ডবল বন্ড। কি অদ্ভুত দেখ, পুরোটাই স্টিরিওকেমিস্ট্রি যে আমার ডিপেন্ডেন্ট, মানে এই রিঅ্যাকশনটা হচ্ছে তাহলে এটাও তো প্রমাণ হয়ে গেল যে E2 রিঅ্যাকশনের জন্য আমার অ্যান্টি হাইড্রোজেন চাই, অ্যান্টি বিটা হাইড্রোজেন, কারণ এই ব্রোমিনের সাপেক্ষে এই হাইড্রোজেনটা সিন এবং এই ব্রোমিনের সাপেক্ষে এই হাইড্রোজেনটা সিন,
ফলে এখান থেকে হাইড্রোজেনকে এইচবি আর বেরোবে না, বা এখানে এখানে কখনোই ডবল বন্ড করতে পারে না। তাহলে এইখানে ডবল বন্ড করবে, এইখানে ডবল বন্ড করবে, বিকজ E2 রিঅ্যাকশনের স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটাই কি না হচ্ছে গিয়ে E2 রিঅ্যাকশনের অ্যান্টি। বেশ, আমরা তাহলে বেশ কিছু এক্সাম্পল কিন্তু দেখে নিচ্ছি। এরপরে আরো কয়েকটা দু একটা খুব বিখ্যাত এক্সাম্পল আছে। দেখ, আমরা E2 রিঅ্যাকশনের, আমাকে মনে কর বললো PHCH2 CH3 ইথাইল বেনজিন থেকে স্টাইরিন তৈরি করো। ইথাইল বেনজিন থেকে স্টাইরিন কি করব? আমরা থার্ড সেমিস্টারে পড়ব NBSCCl4 N ব্রোমোসাক্সিনিমাইড। তার স্ট্রাকচার হচ্ছে এরকমই, N ব্রোমোসাক্সিনিমাইড। ডিটেইলস মেকানিজম থার্ড সেমিস্টারে পড়া হবে। কি করে না বেনজাইলিক পজিশন এবং অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন করে। এই রিএজেন্টটা বেনজাইলিক অর অ্যালাইলিক ব্রোমিনেশন করায়। তাহলে এই পজিশনটা বেনজাইলিক, এখানে ব্রোমিনেশন হলো। এবারে খুব সহজ, সোডিয়াম ইথক্সাইড দিয়ে দিলে কি হবে? E2 রিঅ্যাকশন কে বেরোবে? মাইনাস এখান থেকে H, এখান থেকে Br, মাইনাস হাইড্রোজেন ব্রোমাইড বেরিয়ে গেলে আমি কি পেয়ে যাব না এরকম করে আমার স্টাইরিন পেয়ে যাব, উইল অবটেন স্টাইরিন। আচ্ছা, কত রকমের আমরা এইখান থেকে প্রবলেম করতে পারি। দেখ, আমাদেরকে এরকমও কিছু দেয় প্রবলেম। মনে কর সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিডে ব্রোমিন CCl4 দিল, কি হবে? সেখানে সোডিয়াম কার্বনেট হিট Na2CO3 হিট কি হবে? সিনামিক অ্যাসিডে ব্রোমিন CCl4 এবং তারপরে সোডিয়াম কার্বনেট হিট। আমরা সব কিন্তু কি পড়ছি না, আমরা পড়ছি অ্যাপ্লিকেশন। যে পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালে কিছু আরো দু একটা হয়তো আছে প্রবলেম, এরকমই একটু দেখে নিবি, সবগুলো হয়তো করানো সম্ভব হবে না। সিনামিক অ্যাসিডের কি স্ট্রাকচার? এইরকমই, PH ডবল বন্ড H, এই CO2H। এইটা ট্রান্স, কিন্তু এই PH আর CO2H অবশ্যই ট্রান্স থাকবে, এটাকেই বলা হয় সিনামিক অ্যাসিড। থার্ড সেমিস্টারে পড়বি, শুধু আপাতত এটুকু জান, ব্রোমিন CCl4 দিলে ডবল বন্ডে ব্রোমিন অ্যান্টি ম্যানারে অ্যাড হয়। কি ম্যানারে অ্যাড হবে? অ্যান্টি ম্যানারে অ্যাড হলে যে প্রোডাক্টটা আসবে তার স্টিরিওকেমিস্ট্রিটা লিখে দিচ্ছি, যেমন কি করে এলো না জানলেও হবে। এই H, এই PH, এই CO2H, এই H, এই প্রোডাক্টটা এলো, এই ব্রোমিন ব্রোমিন অ্যান্টি, সহজে ড্র করলাম। সোডিয়াম কার্বনেট দিলে কি হবে? এই ব্রোমিনটা এরকমই থাক, HPH, C ডবল বন্ড OH টাকে অ্যান্টিতে নিয়ে আয়, Br-টা এখানে আসবে, H-টা এখানে আসবে, বাইকার্বনেট তো বেশ, H-টাকে খেয়ে নেয়, এই ডি কার্বক্সিলেটিভ ডিব্রোমিনেশন। মানে এরকম করে বেস H কে খাবে, ডি কার্বক্সিলেশন হবে, এই ডবল বন্ড করবে, Br বেরোবে, ফলে PH H, এই ডবল বন্ড, এই BrH, এই রকমই একটা প্রোডাক্ট তৈরি হবে। এইটাকে বলা হবে ডি কার্বক্সিলেটিভ ডিব্রোমিনেশন। মানে ব্রোমিন একটা বেরোবে ভায়া ডিকার্বক্সিলেশন, এবং এটাও একটা E2 রিঅ্যাকশন অ্যান্টি ম্যানারে হয়। এই CO2H আর Br-টা অ্যান্টিতে আছে, এটা কোথায় আছে না অ্যান্টিতে আছে। একটা আরো প্রবলেম দেওয়া আছে, গিয়ে তো স্টাডি ম্যাটেরিয়ালে একটু মানে দেখে নিবি, সিস সিনামিক অ্যাসিডকে কিভাবে ট্রান্স সিনামিক অ্যাসিডে কনভার্ট করা যায়। আরো একটা E2 রিঅ্যাকশনের খুব ইন্টারেস্টিং প্রবলেম, সেটা সাইক্লোহেক্সেন সিস্টেমের উপরে
সেটা আরো উঁচু সেমিস্টারে 5th সেমিস্টারের বিষয়বস্তু, মানে সাইক্লোহেক্সেন না পড়লে সেটা বোঝা যাবে না, সেটা ওই জন্য এখন আর বলা যাচ্ছে না, সেটা তখন পরে শিখবি। খুব ইন্টারেস্টিং কিন্তু সেটা। আরেকটা প্রবলেম লাস্ট, আজকের যে প্রবলেমটা একটু ডিসকাশন করে দেবো, যে এই কথাটা খুব একটা সমস্যাজনক বক্তব্য, অনেকেই বুঝতে পারে না, যে OCO3 আমরা এই 2-ব্রোমোবিউটেনের ক্ষেত্রে সোডিয়াম ইথক্সাইড দিয়ে যখন ট্রিট করেছিলাম, 2-ব্রোমোবিউটেনকে সোডিয়াম ইথক্সাইড দিয়ে যখন আমরা ট্রিট করেছিলাম, তখন ইটু রিঅ্যাকশন হচ্ছিল। ভালো করে চিন্তা কর, ইটু রিঅ্যাকশন হচ্ছিল। ইটু রিঅ্যাকশন হতে গিয়ে তখন আমরা 2-বিউটিনটাকে পেয়েছিলাম মেজর প্রোডাক্ট, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, আর মাইনর প্রোডাক্ট পেয়েছিলাম কোনটা, 1-বিউটিন। এটা ছিল গিয়ে মাইনর প্রোডাক্ট। কেন এটা মেজর, কেন এটা মাইনর, সেটা আমরা ডিটেইলস পড়েছি। এইটা ট্রানজিশন স্টেটে অ্যালকিন ক্যারেক্টার ডেভেলপ করছে, মোর নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন ছিল বলে মোর স্টেবল ট্রানজিশন স্টেট, তাই ওটা মেজর প্রোডাক্ট হচ্ছে। এখন এই কম্পাউন্ডটাকে যদি হিটিং করা যায়, কি হবে, পাইরোলিসিস অফ অ্যাসিটেট। কি হবে, পাইরোলিসিস অফ অ্যাসিটেট। তাহলে এইটার ক্ষেত্রেও চিন্তা করে, এটা আলফা, এটা বিটা, এটাও বিটা। তাহলে এ পাশ থেকে বিটা হাইড্রোজেনকে সিন ম্যানারে খেয়ে নিয়ে পাইরোলিসিস হতে পারে, এখান থেকেও বিটা হাইড্রোজেনকে খেয়ে নিয়ে পাইরোলিসিস হতে পারে সিন ম্যানারে। কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে, কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে, সেইটা কিভাবে ডিফাইন হবে? দুটোই প্রায় সমান সমান, অল্প একটু পার্থক্য। এপাশের 1-বিউটিন একটু বেশি হয় 57%, এখানে 2-বিউটিনটা একটু কম হয় 43%। এটাকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যে এখানে আবার পাইরোলিসিস করলে 1-বিউটিনটা কেন একটু বেশি আর 2-বিউটিনটা কেন একটু কম? তাহলে সবকিছু উত্তর কিন্তু লুকিয়ে আছে কোথায়, না ট্রানজিশন স্টেট। তাহলে আমাকে ট্রানজিশন স্টেট দেখতে হবে। এই রিঅ্যাকশনের যদি ট্রানজিশন স্টেট দেখি, 1-বিউটিন যখন তৈরি হচ্ছে, তখন ট্রানজিশন স্টেটটা কি এরকমই নয়? নিউম্যানে যদি ড্র করি, এই কার্বনটাকে যদি ফ্রন্ট কার্বন করি, OCO3, আর একদিকে এইচ, একদিকে ইথাইন, এইখানে এইচ, তার এইখান থেকে করলেই কি পাবো, এইচ ডবল বন্ড CH2, মানে কি পেলাম, 1-বিউটিন। যদি এ পাশ থেকে এইচটাকে খেয়ে নিয়ে করা যায়, এ পাশ থেকে যদি এইচকে খেয়ে নিয়ে করা যায়, তাহলে কিরকম হবে টিএসটা, এই OCO3, এর তখন একদিকে থাকবে এইচ, অন্যদিকে CH3, এই এইচ, এই CH3, এইটা একটা হতে পারে। আর একটা ট্রানজিশন স্টেট কি হতে পারে, যদি মুছে দিয়ে এখানে ড্র করি, এই OCO3, CH3H, এই এইচ, এই এইচ, আর এই CH3, এই সিন ম্যানারে বেরোবে, এই সিন ম্যানারে বেরোবে। তাহলে দেখ, এখানে হাইড্রোজেন এক্লিপসড, ইথাইল এইচ এক্লিপসড, কিন্তু এখানে হাইড্রোজেন কোনো এক্লিপস ইন্টারঅ্যাকশন হয় না, আমরা অলরেডি কনফার্মেশনে পড়েছি। এখানে মিথাইল এইচ এর একটা এক্লিপস আছে, আবার একটা মিথাইল এইচ এর এক্লিপস আছে, দুটো মিথাইল এইচ এক্লিপস। এই ট্রানজিশন স্টেটে হাইড্রোজেন হবে না, কিন্তু মিথাইল এক্লিপস আছে।
ফলে এই দুটোই ট্রানজিশন স্টেটের এনার্জি, এই দুটোর টিএস এর এনার্জি এর থেকে অতি অবশ্যই হাই, মানে এইটার ইএক্ট হবে সবথেকে লো, এই দুটোরই এই ইএক্টের থেকে বেশি হবে। ফলে এইটা হবে 57%, আর এখান থেকে একবার হবে, এখান থেকে তৈরি হবে E2 বিউটিন, আর এখান থেকে তৈরি হবে Z2 বিউটিন। যদি আমরা রেশিওটাকে একটু ভাগ করে দেই, তখন এটাকে যদি অর্ধেক করি, তাহলে প্রায় 20 আর 23-20% মনে করো। তাহলে বুঝতে পারলাম এটা কেন 57%, কেন এটা প্রায় 21 বা 22%। কারণ এই ট্রানজিশন স্টেট দুটোর এনার্জি হাই, এখান থেকে 2 বিউটিনের ই আইসোমার তৈরি হবে, এখান থেকে 2 বিউটিনের জেড আইসোমার হবে তৈরি। দুটোরই ট্রানজিশন স্টেট এই 1 বিউটিন তৈরি হওয়া টিএস এর থেকে হাই এনার্জেটিক। এইটাই মোটামুটি আমাদের সিলেবাসটা, এলিমিনেশনের সিলেবাসটা মোটামুটি আমরা কভার করে ফেললাম। আর কিছু ক্ষুদ্র খাজরা তোরা পড়তে গিয়ে বা যেসব স্টাডি মেটেরিয়াল পাঠিয়েছি সেখানে বেশ কিছু পেয়ে যাবি, সেগুলো প্র্যাকটিস কর। বইপত্র বা বিশ্ববিদ্যালয় বা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দেখলে আরও ধারণাগুলো ক্লিয়ার হবে। তাহলে আমরা আজকের ক্লাসটাকে এখানে শেষ করলাম।